সৌদি আরব প্রত্যেক মুসলমানেরই স্বপ্ন থাকে জীবনে অন্ততপক্ষে একবার হজ বা উমরা পালনের উদ্দেশ্যে পবিত্র কাবা শরীফে যাওয়ার। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার সেই ইচ্ছা পূরণ হয়েছে। আমি পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছি। যেহেতু মূল উদ্দেশ্য ছিল উমরা পালনের, সেহেতু আসলে ওইভাবে কোনো ভিডিও আমরা নেইনি। জীবনে প্রথমবার আমরা উমরা করতে গিয়েছি। এখানে আমরা বিভিন্ন রকম এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছি। সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে তুলে ধরতে চাই যে প্রথমবার উমরায় গেলে আপনারা কি করতে পারবেন এবং কিভাবে গেলে আসলে আপনারা অনেক সুবিধা হবে আপনাদের উমরা পালনের। সব এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই। কোন এয়ারলাইন্সে গেলে ভালো হবে, কিভাবে খাবার খেলে ভালো হবে, কোথায় থাকলে ভালো হবে, এই সব এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই কারণেই এই ভিডিওটা করা। আসলে আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগবে এবং এখান থেকে আপনারা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট সকাল 9:30টায়। আমরা যাচ্ছি কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। এয়ারপোর্টে প্রবেশ করার পরে কুয়েত এয়ারলাইন্সের এক কর্মকর্তা আমাদের পাসপোর্ট এবং টিকিট যাচাই করে বোর্ডিং পাস দিয়ে দিল। সব কিছু শেষ করে আমরা প্লেনের জন্য অপেক্ষা করতে থাকলাম। এই বিমানেই আমরা যাব। 3 সিট করে 3 সারির বিশাল বিমান এটি। প্লেনের ভেতর ঢুকতেই প্রথমেই নজর কাড়ল তাদের বিজনেস ক্লাস সিট। সিটগুলো খুবই সুন্দর এবং সামনে অনেক স্পেস দেওয়া আছে। আমাদের ইকোনমি সিটেও সামনের লেগ স্পেসটা অনেক বেশি এবং সিটটাও খুবই কমফোর্টেবল বসার জন্য। এয়ার হোস্টেসরা হেডফোনও দিয়ে গেল আমাদেরকে। আমরা একটা গ্রুপের সাথে উমরা করতে যাচ্ছি। আপনি চাইলে একা একাও উমরা করতে যেতে পারবেন, তবে সেক্ষেত্রে খরচ অনেক বেশি পড়ে যাবে। বাংলাদেশ থেকে বিভিন্ন প্যাকেজে আপনি উমরা করতে যেতে পারবেন সৌদি আরবে। 1,40,000, 50,000, 60,000 এবং বিভিন্ন রকম প্যাকেজ আছে। প্যাকেজটা নির্ভর করে সাধারণত যত কাছে এবং ভালো হোটেলে থাকতে পারবেন সেইভাবে আপনার প্যাকেজটা নির্ধারিত হয়। আমরা গিয়েছিলাম 15 দিনের প্যাকেজে, সাথে আমাদের খাবার ইনক্লুডেড ছিল এবং আমাদের মক্কা এবং মদিনা দুই জায়গায় হোটেল ছিল খুবই কাছে। তো আপনারা যারা উমরায় যাবেন তারা সবসময় একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনারা কোথায় আপনাদেরকে রাখবে। আপনারা সবসময় এটা ঠিক করে রাখবেন যে হোটেল হতে হবে হারাম শরীফ থেকে খুবই কাছে, যেন আপনারা হেঁটে হেঁটেই যেতে পারেন। এবং অবশ্যই খাবার ইনক্লুডেড রাখবেন, কারণ বাইরের খাবার থেকে আপনারা যদি প্যাকেজের সাথে একবারে খাবার নিয়ে নেন সেটা আপনাদের জন্য বেশি লাভজনক হবে। উমরা করতে যাওয়ার আগেই আপনাদের প্রয়োজনীয় যেসব জিনিস লাগবে সবকিছুই বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ইমিগ্রেশন পার হওয়ার আগেই আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র আপনাদের সঙ্গে রাখবেন। যারা চাকরি করেন তারা অবশ্যই এনওসি সাথে রাখবেন, কারণ এনওসি ছাড়া আপনাদেরকে এখন পার হতে দিবে না। আল্লাহর অশেষ রহমতে আমি আসলে ইমিগ্রেশন পার হয়ে আসছি, কারণ আমি এনওসি ছাড়াই চলে এসেছিলাম এয়ারপোর্টে। ইমিগ্রেশন অফিসার অলমোস্ট 30 মিনিট আমাকে দাঁড় করে রেখেছে। আসলে আমি যাচ্ছিলাম পুরো ফ্যামিলির সাথে, তারপরে বিভিন্ন রিকোয়েস্ট করার পরে আমাকে যেতে দিয়েছে। তো আপনারা যারা যাবেন অবশ্যই সাথে এনওসি রাখবেন। যাত্রা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই খাবার পরিবেশন করলো। আমি একটি ল্যাম্প বিরিয়ানি নিয়ে নিলাম, সাথে বান, সালাদ এবং ডেজার্ট দিয়েছে। আরেকটা অপশন ছিল চিকেন বিরিয়ানি, ওইখানেও চিকেন বিরিয়ানি, বান, সালাদ, ডেজার্ট এবং পানি দিয়েছিল। খাবারগুলো খুবই ফ্রেশ এবং সুস্বাদু। আমরা যাচ্ছি কুয়েত এয়ারলাইন্সে। আপনারা উমরা যাওয়ার সময় অবশ্যই আপনার এজেন্সির সাথে কথা বলে নেবেন
কোন এয়ারলাইন্সে যাবে। খুব চেষ্টা করবেন খুব ভালো এয়ারলাইন্সে যাওয়ার জন্য। এখানে আছে কুয়েত, সৌদি আরব এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, এমিরেটস। তো এইসব বিমানে গেলে আসলে আপনি খুব স্বাচ্ছন্দ্যে এবং ভালো মতো যেতে পারবেন। অনেক সময় আছে অনেক এজেন্সি কম টাকা নিবে এবং আপনাকে খুব ছোট বিমানে নিয়ে যাবে, পুরো জার্নিটাই আপনার কাছে খুবই কষ্টকর হয়ে যাবে তখন। আমাদের প্লেন মধ্যপ্রাচ্যের আকাশে প্রবেশ করলো। এখান থেকে আকাশটা খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং প্রথমবার প্লেন থেকে প্লেন দেখার অভিজ্ঞতা হলো। আপনারা হয়তো ভাবছেন আমি উমরা করতে যাচ্ছি কিন্তু এহরাম পরি নেই। আসলে এহরাম আপনি ঢাকা থেকেও পরে যেতে পারেন বা মাঝপথে কোথাও যদি ট্রানজিট থাকে সেখান থেকেও পড়তে পারবেন। যেহেতু আমাদের কুয়েতে ট্রানজিট আছে, আমি এহরামের কাপড় কুয়েত থেকে পরে নেব এবং পরবর্তীতে যেখান থেকে নিয়ত করতে হবে প্লেনে বলে দিবে যে কোথা থেকে আপনি নিয়ত করবেন উমরার, তারপর সেখান থেকে আপনি নিয়ত করতে পারবেন। আকাশ থেকে আমরা সাগরে ভাসমান জাহাজগুলো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পার্সিয়ান গালফ বা আরবিতে বলা হয় অ্যারাবিয়ান গালফ। এটি মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ সাগর যার তীরেই কুয়েত অবস্থিত। এছাড়াও পার্সিয়ান গালফের পাশেই সৌদি আরব, ইরান, ইরাক এবং দুবাই অবস্থিত। প্লেন থেকে আমরা কুয়েতের অয়েল রিফাইনারিগুলো দেখতে পাচ্ছি। আমরা যেহেতু কুয়েত এয়ারলাইন্সে আসছি সেহেতু আমাদের কুয়েতে 4 ঘন্টার একটি ট্রানজিট আছে। 4 ঘন্টা পরে আমরা আবার সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হব। আমরা কুয়েতে ল্যান্ড করলাম। কুয়েত এয়ারপোর্ট খুব পরিষ্কার এবং খুব সুন্দর। এখানেই নামাজ পড়ার ব্যবস্থা আছে এবং বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে। আমরা এখানে 4 ঘন্টা ওয়েট করব। এখান থেকেই এহরামের কাপড় পরে নেব এবং পরবর্তীতে উমরার নিয়ত করব। এহরামের কাপড় পরে উমরার জন্য প্রস্তুত হয়ে গেলাম। কুয়েত থেকে সৌদি আরবের দূরত্ব খুব বেশি দূরে নয়। আমরা হোটেলে গিয়েই আমাদের ব্যাগপত্র রেখে আমরা উমরার উদ্দেশ্যে চলে যাব পবিত্র কাবা শরীফে। ইহরামের কাপড় পরার পর আপনাকে বেশ সতর্ক থাকতে হবে। কাপড়ে যেন কোনোভাবেই নাপাকি না লাগে এবং কাপড় চেঞ্জ করতে যেন না হয়, সেভাবে খেয়াল রাখতে হবে। কুয়েত এয়ারলাইন্সের সেম বিমানেই আমরা আবার সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের প্লেনের সময় হয়ে গিয়েছে। আমরা প্লেনে উঠে বসলাম সৌদি আরবের উদ্দেশ্যে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর তারা খাবার পরিবেশন করলো। এখানেও ল্যাম্প এবং চিকেন বিরিয়ানি ছিল। দেখতে দেখতে আমরা জেদ্দা এয়ারপোর্টে নামলাম। এখন আমরা আমাদের ইমিগ্রেশন সম্পূর্ণ করব। ইমিগ্রেশন সম্পূর্ণ করে আমরা আমাদের লাগেজ নিয়ে বাইরে চলে আসলাম। আমাদের নির্ধারিত বাসে আমরা জেদ্দা থেকে মক্কায় চলে যাব। এই বাসগুলো উমরার প্যাকেজের সাথে ইনক্লুডেড থাকে। হোটেলে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে উমরার উদ্দেশ্যে চলে গেলাম। উমরার মেইন 3টি কাজ হচ্ছে তোয়াফ করা, সাই করা এবং মাথা মুন্ডন করা। তাওয়াফ শেষে আপনি সাফা এবং মারওয়া পাহাড়ে সাই করবেন, তারপরে মাথা মুন্ডন করে আপনার উমরা সম্পূর্ণ করবেন। এটা হচ্ছে সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝে যে রাস্তা সেটা। হযরত ইসমাইল আলাইহিসসালাম যখন ছোট ছিলেন এবং তার মা যখন পানির জন্য একবার সাফা এবং একবার মারওয়া পাহাড়ে দৌড়াচ্ছিলেন কিন্তু কোথাও পানি পাচ্ছিলেন না, তো উমরার এবং হজের সময় আপনাদেরকে এই সাফা এবং মারওয়া পাহাড়ে 7 বার প্রদক্ষিণ করতে হবে। এই জায়গাটা এখন পুরোটাই কনস্ট্রাকশন দিয়ে ঘিরে দিয়েছে এবং এখানে পূর্ণ এসি করে রাখা হয়েছে যেন হাজিদের কষ্ট না হয়।
এই সবুজ চিহ্নিত অংশটুকু আসলে আপনাকে একটু জোরে দৌড়াতে হবে, মনের মধ্যে পেরেশানি নিয়ে, যেন কিছুটা ফিল পাওয়া যায় হজরত হাজরা আলাইহিসসালাম কিভাবে কষ্ট করে সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াচ্ছিলেন সেটা বোঝার জন্য। সব জায়গায় জমজম পানির ব্যবস্থা করা আছে, আপনি বাইরে থেকে কোনো পানি খাবেন না, সবসময় চেষ্টা করবেন এখান থেকে জমজম পানি ভরে নিয়ে যাওয়ার জন্য। সাফা এবং মারওয়া পাহাড় এই যে এইভাবে গ্লাস দিয়ে ঘিরে দিয়েছে, আপনারা আসলে দূর থেকে দেখতে পারবেন, পাহাড়ের ভেতরে ঢুকতে পারবেন। আমাদের ওমরা শেষ করতে করতে ফজর আজান দিয়ে দেয়। ফজরের নামাজ পড়ে আমরা একবারে মাথা মুন্ডন করে তারপরে হোটেলে ব্যাক করি। সূর্য উদয়ের মুহূর্তে পবিত্র হারাম শরীফের বাইরের দৃশ্য কি সুন্দর, হাজিরা সব আসছেন, ওমরা পালন করছেন, চারিদিকে সবাই ইবাদতে মগ্ন। তো এই ছিল আমাদের ঢাকা থেকে সৌদি আরবে এসে ওমরা পালন করার পর পর্যন্ত সম্পূর্ণ অভিজ্ঞতা। আপনাদের ওমরা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের মক্কা এবং মদিনায় কাটানো বাকি 15 দিনের অভিজ্ঞতা শেয়ার করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।